তো সেকেন্ড স্কুলের গ্রুপ সি এবং ডি এর প্রশ্নগুলো দেখে নাও। তাহলে প্রথম প্রশ্ন 3 দাগের এক একটা, হাফ এম ভি স্কোয়ার সমান এম জি এইচ, এই সম্পর্কটি মাত্রাগতভাবে সঠিক কিনা যাচাই করো। আমি করে দিয়েছি, একটু দেখে নাও তোমরা। তাহলে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভের মাত্রাটা বের করে আমাদেরকে দেখাতে হবে যে একই মাত্রা হয়। যেহেতু হাফটা হলো ধ্রুবক রাশি, সেহেতু তার কোনোরূপ মাত্রা হবে না। তাহলে ভরের মাত্রা এম এবং বেগের স্কোয়ার, বেগের মাত্রা হলো এল টি টু দি পাওয়ার -1, তার স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার দিলাম। অনুরূপভাবে ডান দিকেরটাও বের করলাম। জি মানে অভিকর্ষজ ত্বরণ, তাহলে ত্বরণের মাত্রা এল টি টু দি পাওয়ার -2, তাহলে দুদিকেই একই বেরিয়েছে। বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ সমান, অতএব সম্পর্কটি মাত্রাগতভাবে সঠিক। 3-এর 2-এর প্রশ্নটা, এম ভরের একটি ব্লকের যে প্রশ্নটা রয়েছে এটা একটু দেখে নাও। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে হবে। তাহলে সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ আর সংঘর্ষের পরের মোট ভরবেগ পরস্পর সমান করে দিলে আমাদের যে সংঘর্ষের পরের বেগটা চেয়েছে সেই বেগটা আমরা ইউ সমান এম ভি বাই এম প্লাস স্মল এ হয়েছে। পরেরটা ওরি অথবাই দেখো, এটি বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে বলেছে, মানে ধ্রুবক ত্বরণ আর ত্বরণ ক্রমশ বাড়ছে। তাহলে দুটো চিত্র এঁকে দিচ্ছি, আমি একটু দেখে নাও। হয়েছে। পরেরটা 3-এর প্রশ্নটা, ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী হলেও সাম্য প্রতিষ্ঠা করতে পারে না কেন? তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে এখান পর্যন্ত লিখে নিবে। যেহেতু ক্রিয়া প্রতিক্রিয়া কী হয়, দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে, সেই জন্য এটি সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। তো ওই লেখাটা লেখা রয়েছে, এখানে একটু পড়ে নেবে। পরেরটা, পরের প্রশ্নটা, কোন কোন ক্ষেত্রে সাইফন কাজ করে না? তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা সাইফন ক্রিয়ার শর্ততেই পেয়ে যাবে। এই 2 নম্বর পয়েন্টটা লিখবে, 4 নম্বর এবং 5 নম্বর, এই 3টে পয়েন্ট লিখলেই তোমাদের চলবে। তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে একটু বানিয়ে লিখতে হবে। তাহলে এখান থেকে একটু লিখবে, জলবিন্দু ওজনের কারণে তারা ভূপৃষ্ঠের দিকে নামতে থাকে, দিয়ে বাকি যেটা লেখা আছে সেটা পুরোটা এতটা পর্যন্ত লিখে নেবে। পাঁচেরটা, একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, দেখাও যে ভারী বস্তুর ভরবেগ বেশি হবে। তাহলে এখানে করে দিয়েছি, একটু দেখে নাও। যেহেতু গতিশক্তি সমান, তাহলে ভারী বস্তুর সাথে ভরের বর্গের ব্যাস সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ ভর বাড়লে ভরবেগ বৃদ্ধি পাবে, সেই জন্য ভারী বস্তুর ভরবেগ বেশি হবে। তাই প্রমাণটা এখানে করে দিয়েছি, একটু দেখে নাও। 6-এর 1 HP ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র 30 মিনিট চললে কত জুল কার্য সম্পন্ন হবে? তাহলে এসআই পদ্ধতিতে করতে হবে। তাহলে এসআই পদ্ধতিতে ক্ষমতার একক ওয়াট, আর 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট, আর সময় হচ্ছে সেকেন্ডে। তাহলে 30 মিনিট সমান 1800 সেকেন্ড। বাকি গুণ করে দিলে উত্তর বেরিয়ে গেল আমাদের 13.428 ইন্টু 10⁵ জুল। সাতেরটা, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে? এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের একক কী হবে? তাহলে এখানে রয়েছে, একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে, এবং তার মানগুলো এককগুলো এখানে দেওয়া রয়েছে দেখো। সিজিএস পদ্ধতিতে মান এবং একক, এবং এসআই পদ্ধতিতে এর একক হলো জুল এবং এর মান হলো 1। কিন্তু আমরা এর এককটাকে এসআই পদ্ধতিতে এককবিহীন বলেই ধরে থাকি। পরেরটা, ওরি অথবা রয়েছে, যখন 1 কেজি ভরের গরম জলের সঙ্গে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 3 কেজি জল মেশানো হয়, তখন মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা হয় 20 ডিগ্রি সেন্টিগ্রেড। গরম জলের প্রাথমিক উষ্ণতা নির্ণয় করো। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে হয়ে যাবে বর্জিত তাপ সমান গৃহীত তাপ। তাহলে উত্তর হলো
50 ডিগ্রি সেন্টিগ্রেড। আরেকটা, কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক। তাহলে এখান থেকে সম্পর্কটা ধরে নিলাম এতটা হয়েছে। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি লেখো। তাহলে প্রথম পয়েন্টটা তোমরা এখান থেকে লিখবে যে রাদারফোর্ডের মডেল 10⁻⁸ সেকেন্ডের অল্প সময় ব্যবধানের জন্য স্থায়ী হওয়ার কথা। বাস্তবে অবশ্য পরমাণু দীর্ঘ সময় ধরে স্থায়ী হয়, সুতরাং রাদারফোর্ডের মডেলের স্থায়িত্ব ব্যাখ্যা দিতে পারেননি। এটা 1 নম্বর পয়েন্ট। আর নিচে বাকি রয়েছে 2 নম্বর পয়েন্টটা। এটি একটি নিরবিচ্ছিন্ন বর্ণালী রেখা বর্ণালী সৃষ্টির ব্যাখ্যা তিনি দিতে পারেন। এইটুকুটা লিখলেও চলবে যে রেখা বর্ণালী সৃষ্টির ব্যাখ্যা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে পাওয়া যায় না। পুরোপুরো লেখার দরকার নেই। আর 3 নম্বর পয়েন্টটা তোমরা একটু লিখতে হবে, এই পয়েন্টটা একটু লিখবে, হয়েছে। পরেরটা 9 অথবাটা, একটি পরমাণু এম কক্ষে 3টি ইলেকট্রন আছে। যদি পরমাণুটির ভর সংখ্যা 27 হয় তবে প্রোটন ইলেকট্রনের সংখ্যা জিজ্ঞাসা করেছে। তাহলে প্রোটন ইলেকট্রন সংখ্যা হলো প্রথম কক্ষে 2টো, তারপরে 8টা, তারপরে 3টে, মানে কে এল এম 13। যা ইলেকট্রন হয় তাই জানি প্রোটন 13, এবং নিউটন সংখ্যা ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা 14। পরের প্রশ্নটা, 1 মোল ক্লোরিন অণু ও 1 মোল ক্লোরিন পরমাণুর মধ্যে পার্থক্য কি? তাহলে প্রশ্নের উত্তরটা লিখে দিয়েছি, একটু দেখে নাও। 1 মোল ক্লোরিন অণু বলতে 71 গ্রাম ক্লোরিন বোঝাচ্ছে, আর 1 মোল ক্লোরিন পরমাণু বলতে 35.5 গ্রাম ক্লোরিনকে বোঝাচ্ছে, হয়েছে। পরেরটা, পরে 11 দাগের প্রশ্নটা দেখো, ইমালশন কারক কাকে বলে? হয়েছে। ইমালশনের স্থায়িত্ব বৃদ্ধির জন্য যে সকল পদার্থ যোগ করা হয় তাকে ইমালশন কারক বলা হয়। সাবানের ক্ষেত্রে সোডিয়াম স্টিয়ারেট এবং সোডিয়াম ওলিয়েট ব্যবহার করা হয়ে থাকে। পরের প্রশ্ন, কপার কুচির মধ্যে গাঢ় HNO3 যোগ করা হলে কি ঘটবে সমীকরণ সহ লেখো। তাহলে এটা আমরা আগের পেজেই করে নিয়েছি। তাহলে এখানে কি উৎপন্ন হচ্ছিল? NO2 উৎপন্ন হচ্ছিল। তোমরা তোমাদের এটা বই আরেকবার দেখে নেবে, বা আগের পেজে এটা রয়েছে, এখান দিয়ে একবার দেখে নেবে। তারপর অথবাটা, নির্দেশকের সাহায্যে Na2CO3 এবং NaHCO3 দ্রবণ কিভাবে চিহ্নিত করবে? দুটি লবণই দেখো তীব্র ক্ষার এবং মৃদু অ্যাসিডের বিক্রিয়াতে সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আমরা ফেনথিলিন নির্দেশক ব্যবহার করে এদেরকে চিহ্নিত করব, হয়েছে। আংশিক পাতন কাকে বলে? এখান দিয়ে পেয়ে যাচ্ছ, তার নিচে রয়েছে মূলনীতিটা। ওরই সাথে যে আরেকটা প্রশ্ন রয়েছে, গ্যাস ও গ্যাসের একটি সমসত্ব মিশ্রণ। তাহলে এটা তোমরা বাতাস লিখে দিবে, বা বায়ুমণ্ডল বা বায়ুও লিখে দিতে পারো, যেখানে বিভিন্ন ধরনের গ্যাস, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এরা পরস্পর মিশে একটি সমসত্ব মিশ্রণ তৈরি করেছে। 14টা, স্ফুটনের সাহায্যে জলের অস্থায়ী ক্ষারতা কিভাবে অপসারণ করা হয়? রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে লেখো। তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান দিয়ে দেখে নাও। এছাড়া তোমাদের টেক্সট বইও তো রয়েছে, সেখান থেকেও পড়ে নেবে একবার। আয়নমুক্ত জল ও পাতিত জলের মধ্যে কোনটি বেশি বিশুদ্ধ এবং কেন? তাহলে এটার উত্তর তোমরা এখান দিয়ে পেয়ে যাচ্ছ, এবার দেখে নেবে। প্রশ্নগুলো নিয়ে আলোচনা বেশি করছি না,
বড় প্রশ্নের, কারণ বড় প্রশ্নগুলো তো আমাদের আগে থেকেই পড়ে আছে অনেকেই। 4 দাগের প্রথম প্রশ্নটা, প্রদত্ত চিত্রে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র দেওয়া হয়েছে। প্রথম 6 সেকেন্ড সময়ে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত হবে এবং শেষ 2 সেকেন্ডে বস্তুটির মন্দন কত? প্রথম 6 সেকেন্ড মানে এই 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত, তাহলে এই অঞ্চলটার মধ্যে দূরত্ব জিজ্ঞাসা করেছে। তাহলে এখানে আমি কী কী দেখতে পাচ্ছি, এই একটা ত্রিভুজ রয়েছে এবং একটা এখানে আয়তক্ষেত্র রয়েছে। তাহলে এইটার ক্ষেত্রফল মানে সমত্বরণে কতটা গেছে, আর এখান থেকে এইটা হচ্ছে সমবেগে কতটা গেছে, হয়েছে। তাহলে এইটার ক্ষেত্রফল এবং এইটার ক্ষেত্রফল যদি যোগ করে দিই তাহলে প্রথম 6 সেকেন্ডেই মোট দূরত্বটা পেয়ে যাবে। তাহলে সেটা করেছি, একটু দেখে নেবে। 150 মিটার। আর মন্দনটা হচ্ছে, মন্দনের ক্ষেত্রে দেখো প্রাথমিক বেগ ছিল 30 এবং অন্তিম বেগ 0, আর সময় লেগেছে কত, 2 সেকেন্ড। তাহলে 30 মাইনাস 0/2 মানে 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওই অথবা একটা প্রমাণ দিয়েছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার লেখচিত্রের সাহায্যে, দেখে না প্রমাণটা। তাহলে এখান থেকে শুরু হচ্ছে, ছবিটা আঁকতে হবে। এতটা। এর আগের দিন ছিল আমাদের পরের প্রমাণটা, মানে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। এই 3টে প্রমাণ রয়েছে, 3টে প্রমাণই একটু দেখে রাখবে তোমরা, একটা, দুটো এবং এই 3টে পয়েন্ট একটু ইম্পর্টেন্ট। 2 বার্নৌলির উপপাদ্যটি বিবৃতি করো এবং এর সীমাবদ্ধতা কি? এর আগের দিনেরই প্রশ্ন, আরও একবার রয়েছে, দেখে নাও। তাহলে আদর্শ তরল থেকে এখান থেকে লিখবে চাপ শক্তি ধ্রুবক, সমষ্টি ধ্রুবক। এতটা হয়ে গেল সূত্রটা বা উপপাদ্যটা। আর সীমাবদ্ধতা, এই শর্ত 3টে। 4 দাগে 2 অথবাটা ইয়ং গুণাঙ্কটা নির্ণয় করতে বলেছে। তাহলে প্রাথমিক দৈর্ঘ্য হলো 100, ব্যাসার্ধটা আমাদের যেহেতু এখানে ব্যাস বলেছে তাহলে অর্ধেক করে দিলাম, তাহলে ব্যাসার্ধ হয়ে গেল 0.2 সেমি। আর বলের মানটা 20 কেজি ভার বলেছে, তাহলে কেজিটাকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য 10⁻³ মানে 1000 দিয়ে গুণ করলাম, দিয়ে তাকে 980 দিয়ে গুণ করলে আমরা বল পেয়ে গেলাম। দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে কতটা, 2 সেন্টিমিটার। তাহলে ইয়ং গুণাঙ্ক y সমান f ইন্টু ক্যাপিটাল L বাই পাই আর স্কোয়ার ইন্টু স্মল এল। তাহলে মানগুলো বসালাম, বসে সমাধান করার পর উত্তর বেরোলো ডাইন পার সেমি স্কোয়ার, এককটা দিবে। দেখা হচ্ছে অবাধে পতনশীল কোনো বস্তুর মোট যান্ত্রিক শক্তি সমান ধ্রুবক। তাহলে 3 প্রমাণটা দেখবে তোমরা, এখান থেকে শুরু হয়েছে, বিশেষ কিছু নেই, লেখাটা একটু বড় এই যা। এছাড়াও তোমাদের টেক্সট বইয়েও প্রমাণটা রয়েছে একই প্রমাণ, সেটাও তোমরা দেখে নিতে পারো। কার্যক্ষমতা শক্তির অধ্যায়ে শেষের দিকে পেয়ে যাবে প্রমাণটা, হয়েছে এতটা, বা এই প্রমাণিত পর্যন্ত লিখে নেবে। 4 সুরযুক্ত শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য শব্দ দূষণ হয়? একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা থেকে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হতে হবে এবং ক্ষণস্থায়ী শব্দের প্রভাব আমাদের মস্তিষ্কে কতক্ষণ বিরাজ করে? তাহলে এই প্রশ্নটা উত্তর হবে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দেখো। তাহলে কোন বৈশিষ্ট্যের জন্য, সেটা হলো প্রাবল্য বা তীব্রতা। আর দূরত্ব হচ্ছে 33.2 মিটার। আর আমাদের কতক্ষণ স্থায়ী হয় ক্ষণস্থায়ী, 1/10 সেকেন্ড। অথবাটা, একটি কম্পনশীল বস্তু 3 সেকেন্ডে 30 বার কম্পন সম্পন্ন করে। সৃষ্ট তরঙ্গের একটি তরঙ্গ শীর্ষ একটি তরঙ্গ পাদের মধ্যে দূরত্ব হচ্ছে 0.15 মিটার। কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগ জিজ্ঞাসা করেছে। আর ভি সমান এন ল্যামডা,
সেই সূত্র থেকে আমরা বেগটা বের করে নিলাম। পাঁচের প্রশ্নটা, কোনো মৌলের একটি পরমাণুর কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং এম কক্ষে 7টি ইলেকট্রন আছে। যদি পরমাণুটি আয়নে পরিণত হয় তবে আয়নটির ইলেকট্রন বিন্যাস কী হবে? যেহেতু শেষ কক্ষে 7টা আছে, তাহলে 8টা ভজানোর জন্য সে একটি ইলেকট্রন গ্রহণ করবে। আর পরমাণু আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন? তাহলে ইলেকট্রন বিন্যাসটা দেখে নাও আগে। 2, 8, 8 হয়েছে। আর বাকি পার্টের প্রশ্নটা একটু দেখে নাও। তাহলে এখান থেকে এতটা লিখে নেবে। ছয়ের প্রশ্নটা, 11 গ্রাম CO2 এর এসটিপিতে আয়তন কত এবং 11 গ্রাম CO2-তে অণু ও পরমাণুর সংখ্যা কত? তাহলে প্রথমে আণবিক ভর 44, তাহলে 11 মানে 5.6 লিটার আয়তন হবে। দিয়ে অণুর সংখ্যা বের করলে নাও, তাহলে অণুর সংখ্যা দাঁড়ালো 1.5055 × 10⁻23। এখন একটি অণুর মধ্যে 3টে পরমাণু থাকে, তাহলে আমাদের অণুর সংখ্যা হচ্ছে এতগুলি, তাহলে মোট পরমাণুর সংখ্যা হবে 4.5165 × 10⁻23। সাতেরটা, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে KCl এর দ্রাব্যতা 30। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 10 গ্রাম KCl এর সম্পৃক্ত জলীয় দ্রবণকে বাষ্পীভূত করলে কত গ্রাম শুষ্ক KCl অবশিষ্ট থাকবে? তাহলে এই প্রশ্নের উত্তরটা এখানে রয়েছে, করে দিয়েছে, একটু দেখে নাও। তাহলে দ্রাব্যতা বলতে কি বোঝাচ্ছে? 100 গ্রাম দ্রাবকের মধ্যে যে পরিমাণ দ্রাব্য রয়েছে সম্পৃক্ত দ্রবণে, তাহলে টোটাল দ্রবণটার ভর হচ্ছে 130 গ্রাম। এখন যেটা 10 গ্রাম দিয়েছে সেটাও দেখো দ্রবণের ভর দিয়েছে, তাহলে 130 গ্রামের মধ্যে 30 গ্রাম দ্রাব্য রয়েছে, তাহলে 10 গ্রামের মধ্যে কত রয়েছে? 2.30 গ্রাম। অতএব 2.30 গ্রাম শুষ্ক KCl অবশিষ্ট থাকবে। তাহলে দ্রাব্যতার সংজ্ঞাটা এখানে লেখা রয়েছে, একটু পড়ে নেবে। পরের অথবাটা, দ্রবণের শতকরার মাত্রার সংজ্ঞা দাও। তাহলে এখান থেকে এতটা। ওর সাথে যে প্রশ্নটা রয়েছে দেখো, 5 লিটার জলীয় দ্রবণে 20 গ্রাম দ্রবীভূত আছে, দ্রবণটির মোলারিটি কত? তাহলে দ্রবণটির মোলারিটি জানার জন্য আমাকে দ্রাবটার নাম জানা দরকার, সেহেতু এখানে দ্রাবটার নাম দেওয়া নেই। যাই হোক, মানে NaCl হোক, H2SO4 হোক, কার জলীয় দ্রবণ সেটা দেওয়া উচিত ছিল, তবে আমরা মোল সংখ্যাটা বের করতে পারতাম। তাহলে এই প্রশ্নটা এখানে একটু ভুল রয়েছে। 8এরটা, কি ঘটবে সমীকরণ সহ লেখো। সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় জলীয় দ্রবণে অ্যালুমিনিয়াম চূর্ণ আর H2SO4 এর সাথে BCl2 দ্রবণের বিক্রিয়া। 2 নম্বর বিক্রিয়াটা H2SO4 এর শনাক্তকরণের বিক্রিয়া। তাহলে অ্যালুমিনিয়ামের সাথে NaOH এর বিক্রিয়াটা, সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন হচ্ছে, এইটুকুটা লিখে নেবে একটু। আর শনাক্তকরণটা H2SO4 এর, সেটা হলো এখানে। এখান থেকে এতটা, তাহলে হয়ে গেছে, তুলে নেবে।